প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ফুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার মতো ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এল নিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চাচাবে উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আর স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার কি কোনো পরিচয় লাগে? তিনি কি কেবলই রাজনৈতিক নেতা? মহাত্মা গান্ধীর মনোনীত হরিপুরা কংগ্রেসের রাষ্ট্রপতি? তিনি কি আপোষ বিরোধী সম্মেলনের প্রধান উদ্যোক্তা? কোনো একটি অভিধা বা বিশ্লেষণে কি তাকে আবদ্ধ করা চলে?
তিনি কি এতটাই সীমাবদ্ধ? তাহলে তিনি কে? তিনি কি আইসিএস ত্যাগী জেডি যুবক, কলকাতা পুরসভার শ্রীবর্ধনকারী গঠনকর্তা? কোন জাদুতে তিনি যুব ভারতের মনোহরণকারী? কোন শক্তিতে তিনি রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দিনে কোন সাহসে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পুলিশ ও সামরিক বাহিনীকে নির্বোধ বানিয়ে দুর্গম পাহাড় পর্বত ডিঙিয়ে ইউরোপে হাজির হন? কিভাবে? উত্তর কি জানা আছে? কত পণ্ডিত, কত ঐতিহাসিক, কত বাস্তববাদী দার্শনিক নেতাজিকে নিয়ে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, বিচার করেছেন, যার যেমন খুশি তেমন মূল্যায়ন করেছেন। সবাই যেন আচার্য, শিষ্যের গুণাবলী চুলচেরা বিচার করে উদার চিত্তে প্রশংসাপত্র প্রদান করেছে। শুধু কি তাই, সুভাষচন্দ্রের অপূর্ণতার দিকে তাদের প্রখর দৃষ্টি। তার দেশপ্রেমটা যেন উকট জঙ্গিপনায় ভরা। তিনি পুরোপুরি মার্ক্সবাদী হতে পারলেন না। এর জন্য সুভাষচন্দ্রের তথাকথিত বান্ধবদের বেদনার সীমা পরিসীমা নেই। আবার একদল ক্ষমতার অলিন্দে প্রবেশের আছিলায় রাতারাতি মার্কস, লেনিন ও বীর সুভাষের ধ্বনি তোলেন। রাজনীতি যেন পণ্য। নেতাজি মানে রূপকথার নায়ক, ঘোড়ায় চেপে যুদ্ধ করছে। অতএব জন্মদিনে নেতাজি জিন্দাবাদ ধ্বনি ছাড়া আর কিছুই পাওনা নেই। রাজনীতির ব্যাপারীরা কবে জবাব দেবেন এসবের? এরকম এক নৈরাজ্যের দিনে নেতাজিকে জানা জরুরি। নেতাজির আত্মার অনুসন্ধান জাতীয় কর্তব্য। ইতিহাস পুরুষ সুভাষচন্দ্র কিভাবে এত অল্প সময়ের মধ্যে লিজেন্ডে পরিণত হলেন? নিজের জীবদ্দশায় এরকম সুযোগ কজনের ভাগ্যে ঘটে? প্রচারের মাধ্যমে নয়, ভক্তদের ঢাক ঢোলের আওয়াজে নয়, নিজের কর্মের বিশুদ্ধতার দ্বারা, আন্তরিকতার দ্বারা, ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা তিনি সম্পূর্ণ অজান্তে যেমন নেতাজিতে পরিণত হয়েছেন, তেমনি স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসীতে পরিণত হয়েছেন। স্বামী বিবেকানন্দই যেন সুভাষচন্দ্রের পথ নির্দেশ করে গেছেন। দেহী বিবেকানন্দের সঙ্গে সুভাষচন্দ্রের সাক্ষাৎ হয়নি। বিদেহী বিবেকানন্দের তেজ, বিক্রম, ত্যাগ, বৈরাগ্য, ভারতপ্রেম সব কিছুই সঞ্চারিত হল সুভাষচন্দ্রের মধ্যে। সুভাষচন্দ্রের অন্তরের বিগ্রহ বিবেকানন্দ। নবভারত নির্মাণে বাঙালির এ এক অভিনব অভিযাত্রা। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি নিজেই ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি।
তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবু, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা, আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার কি কোনো পরিচয় লাগে? তিনি কি কেবলই রাজনৈতিক নেতা, মহাত্মা গান্ধীর মনোনীত হরিপুরা কংগ্রেসের রাষ্ট্রপতি? তিনি কি আপোষ বিরোধী সম্মেলনের প্রধান উদ্যোক্তা? কোনো একটি অভিধা বা বিশ্লেষণে কি তাকে আবদ্ধ করা চলে? তিনি কি এতটাই সীমাবদ্ধ? তাহলে তিনি কে? তিনি কি আইসিএস ত্যাগী জেডি যুবক, কলকাতা পুরসভার শ্রীবর্ধনকারী গঠনকর্তা? কোন জাদুতে তিনি যুব ভারতের মনোহরণকারী? কোন শক্তিতে তিনি রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল ভয়ঙ্কর দিনে কোন সাহসে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পুলিশ ও সামরিক বাহিনীকে নির্বোধ বানিয়ে দুর্গম পাহাড় পর্বত ডিঙিয়ে ইউরোপে হাজির হন? কিভাবে? উত্তর কি জানা আছে? কত পণ্ডিত, কত ঐতিহাসিক, কত বাস্তববাদী দার্শনিক নেতাজিকে নিয়ে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, বিচার করেছেন, যার যেমন খুশি তেমন মূল্যায়ন করেছেন। সবাই যেন আচার্য, শিষ্যের গুণাবলী চুলচেরা বিচার করে উদার চিত্তে প্রশংসাপত্র প্রদান করেছে। শুধু কি তাই, সুভাষচন্দ্রের অপূর্ণতার দিকে তাদের প্রখর দৃষ্টি। তার দেশপ্রেমটা যেন উকট জঙ্গিপনায় ভরা। তিনি পুরোপুরি মার্ক্সবাদী হতে পারলেন না। এর জন্য সুভাষচন্দ্রের তথাকথিত বান্ধবদের বেদনার সীমা পরিসীমা নেই। আবার একদল ক্ষমতার অলিন্দে প্রবেশের আছিলায় রাতারাতি মার্ক্স, লেনিন ও বীর সুভাষের ধ্বনি তোলেন। রাজনীতি যেন পণ্য। নেতাজি মানে রূপকথার নায়ক, ঘোড়ায় চেপে যুদ্ধ করছে। অতএব জন্মদিনে নেতাজি জিন্দাবাদ ধ্বনি ছাড়া আর কিছুই পাওনা নেই। রাজনীতির ব্যাপারীরা কবে জবাব দেবেন এসবের? এরকম এক নৈরাজ্যের দিনে নেতাজিকে জানা জরুরি। নেতাজির আত্মার অনুসন্ধান জাতীয় কর্তব্য। ইতিহাস পুরুষ সুভাষচন্দ্র কিভাবে এত অল্প সময়ের মধ্যে লিজেন্ডে পরিণত হলেন?
নিজের জীবদ্দশায় এরকম সুযোগ কজনের ভাগ্যে ঘটে? প্রচারের মাধ্যমে নয়, ভক্তদের ঢাকঢোলের আওয়াজে নয়, নিজের কর্মের বিশুদ্ধতার দ্বারা, আন্তরিকতার দ্বারা, ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা তিনি সম্পূর্ণ অজান্তে যেমন নেতাজিতে পরিণত হয়েছেন, তেমনি স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসীতে পরিণত হয়েছেন। স্বামী বিবেকানন্দই যেন সুভাষচন্দ্রের পথ নির্দেশ করে গেছেন। দেহি বিবেকানন্দের সঙ্গে সুভাষচন্দ্রের সাক্ষাৎ হয়নি। বিদেহী বিবেকানন্দের তেজ, বিক্রম, ত্যাগ, বৈরাগ্য, ভারতপ্রেম সবকিছুই সঞ্চারিত হলো সুভাষচন্দ্রের মধ্যে। সুভাষচন্দ্রের অন্তরের বিগ্রহ বিবেকানন্দ। নবভারত নির্মাণে বাঙালির এ এক অভিনব অভিযাত্রা।